আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা মহারাষ্ট্রের জলগাঁওয়ের চোপড়া নামের একটা এলাকা, সেখানকার ঘটনা। সেখানে ডগরু পাটিলের ফ্যামিলি থাকতো। ফ্যামিলিতে সে, তার বউ, তার নাম ছিল গীতাবাই পাটিল, তাদের একটা ছেলে, তার বয়স 12 বছর, নাম মঙ্গেশ পাটিল, আর একটা ছোট মেয়ে, তার নাম গুড়িয়া। 4 জনের ফ্যামিলি। নর্মালি একটা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যেমনভাবে সংসার চলে ঠিক তেমনই তাদেরও সংসার চলত। ডগরু প্রত্যেকদিন সকালবেলায় নিজের কাজে যেত, আর গীতাবাই পাটিল ছিল একটা হাউসওয়াইফ। সে বাড়ির কাজকর্ম করত আর নিজের 2 বাচ্চাকে সামলাতো। ঘটনার দিন 2 ফেব্রুয়ারি 2019। মঙ্গেশ সে স্কুলে গেছিল। সেদিন ছিল শনিবার। স্কুল থেকে তাদের হাফ ডে। অনেক স্কুল থাকে যেখানে হয়তো শনিবারে পুরোই ফুল ছুটি থাকে, আবার কিছু স্কুলে হাফ ডে হয়। তো মঙ্গেশদের স্কুলে হাফ ডে হতো। তো সে অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর মাকে বলে যে খাবার বের করো, আমি হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আসছি। মা খাবার বের করে ওয়েট করে ছেলেটা, কিন্তু 2 ঘন্টা 4 ঘন্টা কেটে গেলেও ছেলেটা আসে না। এবার আশেপাশের প্রতিবেশীদের বাড়িতে বা আশেপাশে বেশ কয়েকজন আত্মীয়ও থাকতো, তাদের সবার বাড়ি গিয়ে গিয়ে তাদের মা জিজ্ঞেস করে যে তার বাচ্চা ওদের বাড়িতে এসছে কিনা। তারা সবাই বলে যে না, তারা তো দেখেইনি মঙ্গেশকে। এবার কিন্তু মা কান্নাকাটি শুরু করে, খুব চিন্তাও করছিল। সন্ধেবেলায় প্রত্যেক দিনের মতো ডগরু পাটিল বাড়ি ফিরে আসে। ডগরু বাড়ি ফিরে এলে তার স্ত্রী গীতা সমস্ত ব্যাপারটা বলে। ডগরুও যেখানে যেখানে হয়তো যেতে পারে ছেলে, তাদের মনে হয় সেখানে গেছিল। আশেপাশের কিছু লোকরা বলে বাচ্চা ছেলে ভুল করে কোথাও একটা চলে গেছে, তারপরে রাস্তা চিনতে পারছে না, নিশ্চয় সে সকালবেলায় ফিরে আসবেই। মা, বাবা, আশেপাশের লোকজনেরা সারা রাত ওই বাচ্চাটাকে খোঁজাখুঁজি করে। সকাল হয়ে যায়, সকালেও যখন সে ফিরে আসে না বা কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না, তো তারা পুলিশ স্টেশনে যায়। পুলিশ স্টেশনে সমস্ত ব্যাপারটা বলা হয়। পুলিশ কিন্তু সিরিয়াসলি খুঁজতে শুরু করে, কারণ আশেপাশের জনগণের একটা চাপ ছিল সেখানে। 5 তারিখে একটা ডান পা কাটা অবস্থায়, ডগরি বলে একটা ওই এলাকাতেই জঙ্গল রয়েছে, সেই জঙ্গলে কিছু লোকজন রাস্তা দিয়ে যাচ্ছিল। একটা ছোট ওই 10-12 বছরের বাচ্চার পা যেমন সাইজের হয়, একটা পা কেটে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাটা সঙ্গে সঙ্গে সারা গ্রামে ছড়িয়ে যায়। গ্রামের লোকজনেরা পুলিশকে গিয়ে বলে, পুলিশ সেটা দেখে, পুলিশ সেটাকে নিয়ে এসে ডগরু আর তার স্ত্রীকে দেখায়। তার স্ত্রী কাঁদতে শুরু করে। সে বলে হ্যাঁ, এটা তার ছেলেরই পা। তাও পুলিশ বলে যে হয়তো অন্য কারোর পাও হতে পারে, আপনারা নিশ্চিন্তে থাকুন, আমরা খুঁজছি, আমরা দেখছি। পুলিশ খুঁজতে থাকে। পুলিশ কিন্তু কিচ্ছু বুঝতে পারে না যে ব্যাপারটা আসলে কি, কে এই ধরনের ঘটনা ঘটাতে পারে। প্রথম দিকে পুলিশ ভেবেছিল যে বাচ্চাটা কিডন্যাপিং হয়েছে, কিন্তু যদি কিডন্যাপিং হতো তাহলে র্যানসামের জন্য কল আসতো। আর সব থেকে বড় ব্যাপার, নিম্ন মধ্যবিত্ত একটা ফ্যামিলি, টাকা পয়সার ভীষণ অভাব। এই ধরনের ফ্যামিলির বাচ্চাদেরকে কখনোই কিডন্যাপ করা হয় না র্যানসামের জন্য, অন্য কিছু কারণ নিশ্চয় থেকে থাকবে। তদন্ত করতে করতে পুলিশ জানতে পারে যে যেদিন ছেলেটা মানে 2 ফেব্রুয়ারি যে হারিয়ে গেছিল, তার পরের দিন মানে 3 ফেব্রুয়ারি 2019-এ, সেদিন ছিল মৌনী অমাবস্যা। তান্ত্রিকরা এই ধরনের অমাবস্যার দিনে সিদ্ধি লাভের জন্য বা অনেক মনোকামনা পূরণ করার জন্য অনেক সময় নরবলি দিয়ে থাকেন। পুলিশের সন্দেহটা হচ্ছিল সেই দিকে। পুলিশ কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কোনো জায়গা থেকে কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। চলে আসে 8 তারিখ। 8 তারিখে আরও শরীরের বিভিন্ন কাটা অংশ, মাথা ছাড়া বাকি অংশগুলো সেই জঙ্গলের অন্য একটা জায়গাতে পাওয়া যায়। 50 জন পুলিশের একটা টিম দিন রাত ডগরুর ছেলে মঙ্গেশ পাটিলের বডিটা খোঁজার চেষ্টা করছিল। এবার বডিটা পাওয়ার পরে ডিএনএ টেস্ট হয়, ডগরুর সাথে ম্যাচ করে যায়, বোঝা যায় যে হ্যাঁ ওটা ডগরুর ছেলে। আর ডিএনএ টেস্টের আগেই ডগরু বা ডগরুর স্ত্রী বাচ্চার গায়ে যে জামাটা পরানো ছিল সেটা কিন্তু বডি যখন টুকরো টুকরো পাওয়া গেছিল, তো সেই জামাটাও গায়ে ছিল। তো মা বাবা বুঝে যায় যে ওটাই তাদের বাচ্চা, কিন্তু মাথাটা পাওয়া যায়নি। যেহেতু ওটা একটা গ্রামীণ অঞ্চল,
সিসিটিভি ছিল না। একটা সিসিটিভি ছিল দীনেশ শর্মা বলে এক ভদ্রলোকের একটা জুয়েলারি শপ ছিল, সোনার দোকান, সেখানে একটা সিসিটিভি ছিল। সেখানকার সিসিটিভি ফুটেজ 2 তারিখ 3 তারিখের যখন চেক করা হয়, তো তখন দেখা গেছিল যে একজন ভিখারি গোছের লোক কাঁধে একটা বড় বস্তা নিয়ে ওই রাস্তা ধরে যাচ্ছে। তো সাইজটা বস্তার এতটাই বড় ছিল যে পুলিশের মনে হয় যে ওই বস্তার ভেতরেই হয়তো মঙ্গেশ ছিল। 2 তারিখের সিসিটিভির ওই ফুটেজটা দেখার পরে স্কেচ আর্টিস্টকে দিয়ে একটা স্কেচ তৈরি করা হয়। ছোট ছোট পোস্টার সব জায়গায় ছাপানো হয় যে কেউ যদি এই ধরনের চেহারার কাউকে চেনে তো সে যেন অবশ্যই এসে পুলিশ স্টেশনে দেখা করে। কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এবার ওই এলাকার যত তান্ত্রিক ছিল সবাইকে ডাকা হয়, একে একে জিজ্ঞাসাবাদ হয়। পুলিশ কিন্তু পুরোপুরি ব্যাপারটাকে নরবলির একটা ঘটনা বলেই মনে করেছিল। কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা তান্ত্রিককে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিতে হয়, কারণ জিজ্ঞাসাবাদে পুলিশ বুঝতে পেরেছিল যে ওই তান্ত্রিকদের মধ্যে কেউ অপরাধী নয়। 50 জন পুলিশের টিমের মধ্যে একজন পুলিশ বলে যে যখন আমরা কুকুর নিয়ে ওই এলাকাটাতে সার্চ করতে গেছিলাম তখন কুকুরটা বারবার কিন্তু মঙ্গেশের বাড়ির দিকে চলে যাচ্ছিল। তো আমরা ভেবেছিলাম যে ভিকটিমের বাড়ি মঙ্গেশের বাড়ি, সেই জন্যই হয়তো কুকুরটা চলে যাচ্ছে। কিন্তু আমাদের একবার ভেবে দেখা উচিত, হয়তো অপরাধীও ওই মঙ্গেশের বাড়ির দিকেই রয়েছে, সেটাই হয়তো ওই কুকুর বোঝাতে চাইছিল। তো বাকি টিমের যে লোকজনরা ছিলেন তাদের এই ব্যাপারটা সত্যি সত্যি বিশ্বাসযোগ্য বলে মনে হয়। তারপরে পুলিশ টিম ঠিক করে যে এবারে মঙ্গেশের বাড়ির চারিদিকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তো আশেপাশের যে প্রতিবেশী তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কেউ কি মঙ্গেশের শত্রু বা মঙ্গেশের বাবার শত্রু ছিল যে এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারে। অনেক জিজ্ঞাসাবাদের পর বেশিরভাগ প্রতিবেশী একটা কথা বলেছিল যে তাদের বাড়িতে একটা ছেলে, তার নাম সাধন বা সমাধান পাটিল, সে প্রায় তাদের বাড়ি আসে, কিন্তু অনেক বছর ধরে আসে না, 6-7 মাস ধরে সে মাঝে মাঝেই ডগরুর বাড়িতে আসে। এবার ডগরুর কাছে, ডগরুর স্ত্রীর কাছে জানতে চাওয়া হয় যে সাধন পাটিল বা সমাধান পাটিল যে আছে সে তাদের কে হয়, কি জন্যে সে তাদের বাড়িতে আসে। তো ডগরু বলে সে তার দিদির ছেলে, আর এটা যেহেতু তার মামা বাড়ি, যেহেতু মামা মামি রয়েছে, তো সে যেহেতু ভাগ্নে, তো তার যখন ইচ্ছা হয় সেই বাড়িতে আসে। পুলিশের কিন্তু ব্যাপারটা শুনে মনে হয় যে পুলিশ ভুল সন্দেহ করছিল, যে সমাধান পাটিল ইচ্ছা মতো নিজের মামা বাড়িতে আসতেই পারে, তাতে সন্দেহের কিছু নেই। কিন্তু পুলিশ টিমের এটাও মনে হয় যে যখন ডগরু বাড়িতে থাকে না তখন কেন আসে সমাধান পাটিল। যেহেতু ডগরু সমাধানের মামা, তো মামার সাথেও তো দেখা করতে আসা উচিত। যখন বাচ্চারা স্কুলে যায়, যখন বাচ্চাদের বাবা কাজে যায়, তখনই সমাধান পাটিল আসে। এবার পুলিশের সমাধানের ওপর সন্দেহ হয়। সমাধানকে পুলিশ অ্যারেস্ট করে নিজের সাথে নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ শুরু করে। জিজ্ঞাসাবাদের সমাধান কিন্তু এটাই বলে যে ওটা ওর সব থেকে পছন্দের মামা মামির বাড়ি, সেই জন্য ইচ্ছা মতো সে যায়। মামির সাথে তার খুব ভালো রিলেশন, সেই জন্যই সে মামির কাছে যায়। পুলিশ কিন্তু এবার বলে যে আমরা জানি তুমি মঙ্গেশকে মেরে ফেলেছো। এই কথাটা কিন্তু পুলিশ মিথ্যা করে তাকে বলেছিল যে সে পরবর্তীতে কি বলছে সেটা জানার জন্য। কিন্তু এই কথাটা বলা মাত্র সে কিন্তু ভয় পেয়ে যায়, ঘাবড়ে গিয়ে সে বলে যে আমি কিছু করিনি, যা করেছে রাজেন্দ্র করেছে। এবার পুলিশ কিন্তু একটা ক্লু পেয়ে গেছিল। পুলিশ তাকে এবার খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করে জেনে নেয় যে রাজেন্দ্রটা কে। তখন সে যে ঘটনাটা বলেছিল সেটা হচ্ছে যে প্রায় 6-7 মাস আগে একদিন সে নিজের মামা বাড়িতে এসেছিল। মামা ছিল না, বাচ্চারা স্কুলে গেছিল। তার মামির সাথে তার একটা অবৈধ সম্পর্ক সেদিন শুরু হয়েছিল। তারপর থেকেই ডগরু আর ডগরুর বাচ্চারা যখন বাড়িতে থাকতো না, স্কুলে থাকতো বা বাইরে খেলাধুলা করছে, এমন সময় সে বারবার নিজের মামির সাথে দেখা করার জন্য বা অনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য সে আসতো। এইভাবে বেশ কিছু মাস চলে। একদিন সমাধান পাটিল নিজের সব থেকে প্রিয় বন্ধু, তার নাম ছিল রাজেন্দ্র কুমার, তাকে নিজের মামির আর নিজের মধ্যে যে একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে সেই ব্যাপারটা গল্প করে। রাজেন্দ্র কুমারের মনে হয় যে
সমাধান পাটিলের যে মামি রয়েছে গীতাবাই পাটিল, তার সঙ্গে তারও একবার দেখা করা উচিত। তো সে সমাধানকে বলে যে তোমার মামিকে গিয়ে একটু বলো যে আমিও তার সাথে দেখা করতে চাই, তার ঘনিষ্ঠ হতে চাই। তো সমাধান এসে নিজের মামিকে ব্যাপারটা বলে। মামি বলে নো প্রবলেম, তুমিও এসো, তাকেও সঙ্গে করে নিয়ে এসো। তারপর থেকে কিন্তু আরও একটা নতুন ঘটনা শুরু হয়ে যায়। মাঝে মাঝে সমাধান পাটিল আসে, যেদিন সমাধান আসে না সেদিন রাজেন্দ্র কুমার আসে। এইভাবেই নিয়ম করে দুজন আসতে শুরু করে মামির কাছে। দুজনের সাথেই মামির একটা অবৈধ অনৈতিক সম্পর্ক শুরু হয়ে যায়। ঘটনার দিন ডগরুর স্ত্রী গীতার সাথে দেখা করতে এসেছিল রাজেন্দ্র। গীতার কিন্তু খেয়াল ছিল না যে সেদিন শনিবার, বা সেদিন তার ছেলে তাড়াতাড়ি স্কুল থেকে ফিরে আসবে। সেই জন্য সে ভুলে গেছিল নিজের যে রুমের দরজাটা ভালোভাবে বন্ধ করতে। ছেলেটা স্কুল থেকে ফিরে আসে, রোজ যেমন সে ভেতরে চলে আসে, সে ঘটনার দিনও সোজা ঘরে চলে আসে। ঘরে আসার পরে সে নিজের মাকে রাজেন্দ্রের সাথে একটা আপত্তিকর অবস্থায় দেখে। সে কিন্তু রাজেন্দ্রকে চিনত না, কারণ রাজেন্দ্র সবসময় বাচ্চারা বাড়িতে না থাকলেই আসতো। এটা দেখার পরে সে কিছু বলার আগেই রাজেন্দ্র আর তার মা দুজনেই তো দেখেই চমকে উঠেছিল। রাজেন্দ্র হাতের কাছেই ছিল একটা লাঠি, সেটা নিয়ে ওই ছোট বাচ্চার মাথায় আঘাত করে। মাথায় আঘাত করতেই কিন্তু সে মেঝেতে পড়ে যায়। রাজেন্দ্র আর বাচ্চাটার মা গীতা দুজনে মিলে বাচ্চাটাকে মেরে ফেলে। মেরে ফেলার পরে তারা ফোন করে এই ব্যাপারটা জানায় সমাধান পাটিলকে। সমাধান চলে আসে, তিনজনে মিলে বস্তাতে বন্ধ করে ঘরেই বডিটাকে রেখে দেয়। সেই সময় ফেব্রুয়ারি মাস, প্রচণ্ড শীত, কোনো অসুবিধা হয়নি। সারা রাত কিন্তু বাড়িতেই ছিল বডিটা, আর মা বাবা বাড়ির বাইরে বাচ্চাটাকে খুঁজে বেড়াচ্ছিল। নেক্সট ডে আবার যখন সন্ধে হয় তখন বাচ্চাটার বডিটাকে বিভিন্ন পার্টে পার্টে কেটে সমাধান আর রাজেন্দ্র দুজনে মিলে বস্তায় করে রাত্রিবেলায় অন্ধকার ডগরির জঙ্গলে ফেলে চলে আসে বিভিন্ন জায়গায়, যাতে পুলিশ কনফিউজ হয়ে সব জায়গায় খুঁজতে শুরু করে। ওই জঙ্গলে অনেক জংলি কুকুর, শেয়াল ইত্যাদি রয়েছে। তাদেরই মধ্যে কেউ হয়তো মাথাটাকে খেয়ে ফেলেছিল, কারণ মাথাটাকে পরেও কোনোদিন আর পাওয়া যায়নি। তো পুলিশ যখন এই ব্যাপারটা জানতে পারে, পুলিশ রাজেন্দ্রকে আর গীতাবাই পাটিলকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে তিনজনের কাছে জিজ্ঞাসাবাদ হয়, একসাথে বসিয়ে জিজ্ঞাসাবাদ হয়। তিনজনেই কিন্তু অপরাধ নিজে স্বীকার করে। একজন মা যে বারবার বাচ্চা হারিয়ে গেছে বলে অজ্ঞান হয়ে যাচ্ছিল, সারাদিন সারা রাত কাঁদছিল, আসলে সেই যে জড়িয়েছিল সেই বাচ্চাকে মার্ডার করাতে, সেটা কিন্তু কখনো কেউ ভাবেনি। আশেপাশের কোনো প্রতিবেশীও এটা ভাবেনি। এখনো তিনজনের বিচার চলছে, তিনজন কিন্তু জেলেই রয়েছে।